হাঁটা শুরু করেছেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। এরপরে ৮৪ দিনে ৩টি দেশ পাড়ি দিয়ে তিনি পৌঁছেছেন এভারেস্টের চূড়ায়। সময়ের গল্পের আজকের আমাদের অতিথি বাংলাদেশের সপ্তম এভারেস্ট জয়ী ইকরামুল হাসান শাকিল। শাকিল ভাই, আপনার বহু বছরের সংগ্রাম, বহু বছরের স্বপ্ন আপনি এভারেস্টের চূড়া স্পর্শ করবেন। যেই মুহূর্তে আপনি সেটা স্পর্শ করলেন, সেই অধরা স্বপ্ন আপনার কাছে ধরা দিল, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? ওই মুহূর্তটার কথা যদি বলতে যাই, আমি শুধু এক কথাই বলার থাকে যে ওই সময়টা আমি একটু ভাষাহীন ছিলাম, অনুভূতিহীনও। কারণ হলো যে হয় না যে এত স্বপ্ন, এত স্ট্রাগল, এত প্রতিকূলতা সব কিছু পেরিয়ে গিয়ে যখন চূড়ায় দাঁড়ানো হয় এবং দাঁড়িয়েছি মূলত আমি আমি যখন দাঁড়ালাম তখন আমি চারপাশটা তাকিয়ে যখন দেখলাম যে হ্যাঁ আমি তো একদম চূড়ায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো তখন মনে হলো যে এর থেকে আনন্দ আর কি হতে পারে। তো সেটা আমি তখন ওটাকে আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না যে ওই মুহূর্তটা আমার অনুভূতিটা কেমন। মানে নির্বাক হয়ে যাওয়ার মতো নির্বাক মানে অনেকটা। একদম আমি নির্বাক এবং সে বাকরুদ্ধ। আমরা অনেকে জানি যে মানে চূড়ায় ওঠার পরে অনেকে জাতীয় পতাকা সেখানে টাঙায়, জাতীয় পতাকা গায়ে জড়ায়। আপনার সেই মুহূর্তের কথা শুনতে চাই। যখন শুরু করেছিলাম তখন বাংলাদেশের পতাকাটা সাথে নিয়েছিলাম এবং স্বপ্ন নিয়ে গিয়েছিলাম যে এই পতাকাটা চূড়ায় এইভাবে তুলে ধরবো। তো যখন চূড়ায় গিয়ে দাঁড়ালাম তখন পতাকাটা তুলে ধরা এবং এর আগের যদি বলতে যাই যে ওই সময় আমাদের কোনো শারীরিক শক্তিটা থাকে না, তো বিভিন্ন কারণে আমাদের শক্তিটা আস্তে আস্তে কমতে থাকে। তখন মানসিক শক্তিতে উঠি এবং ওই মানসিক শক্তিটা দেয় কিন্তু আমাদের এই পতাকাটা। সে সময় একটা মাথায় কাজ করে যে আমার বুক পকেটে বাংলাদেশের পতাকাটা আছে, আমি ওইখানে যাব এবং এই বাংলাদেশের পতাকাটা তুলে ধরবো। এই যে শক্তিটা, এনার্জিটা, মানে পতাকার যে শক্তি, এই শক্তিটা অন্য কোনো শক্তির সাথে তুলনা করা যাবে না। আপনার এরকম মাঝখানে মনে হয়েছিল যে চলে যাই বা পারছি না, এরকম মনে হয়েছিল আপনার? যখন ক্যাম্প 4 থেকে অভিযানটা শুরু করি, আমরা সামিট পোস্টটা মূলত সন্ধ্যা রাতে শুরু করি। সে সময় আমরা আগে জানতাম যে কিছুটা উইন্ডি থাকবে, তো আমরা ভাবলাম যে উইন্ডিটাকে আমরা যে কোনোভাবে আমরা একটু চেষ্টা করবো, ওটা কি করতে পারবো। কিন্তু রাত যত বাড়তে থাকে তত উইন্ডিও বাড়তে থাকে, সাথে তুষারপাতটাও শুরু হয়ে যায়। আর ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল তখন সেই মুহূর্তে রাতের বেলায় যে রাতে কিছু সময় আমরা দেখতে পাচ্ছি সামনে আমাদের হেড টর্চের আলোতে, আবার মুহূর্তের মধ্যে আমরা সামনে আমার আমার সামনে যে একজন মানুষ আমি তাকেই দেখতে পাচ্ছি না। মানে এই যে ওয়েদার খারাপ হওয়ার যে প্রতি মুহূর্তটা, তো তখন বারবার মনে হচ্ছিল যে আদৌ কি পারবো। এর মধ্যে আবার দেখছি যে যারা আমার আগে চলে গিয়েছিল, মানে আগে রওনা হয়েছিল, তারা আস্তে আস্তে ফিরে আসতেছে যে সামিট না করেই। তখন মনে হচ্ছিল যে আমাকেও কি ফিরে যেতে হবে এই কক্সবাজার থেকে, ইনানি থেকে, সমুদ্র সৈকত থেকে হেঁটে এত দীর্ঘ দিন পথ হেঁটে এখানে আসলাম। এই অভিযান তো আমার বারবার করা সম্ভব না। আমি সহজে ফিরে যেতে চাই না। আমি বাংলাদেশের পতাকা নিয়ে এসেছি, আমি পতাকা তুলেই আমি সফলতা নিয়ে তবেই ফিরতে চাই। আপনি আরেকবার সাক্ষাৎকারে আমি দেখেছি আপনি বলছিলেন যে অনেকবার জীবনে আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি, যে মৃত্যু খুব কাছ থেকে দেখা, এবং এভারেস্ট যাত্রাটাও অনেকটা এরকম মৃত্যুর মুখোমুখি বা মৃত্যুর কাছ থেকে ফিরে আসা। সেটা আপনার যাত্রাটা কেমন ছিল, আপনি কি দেখেছেন আসলে? এর আগে যে অভিযানগুলো করেছিলাম সেগুলো আমি এর আগে আমার সর্বোচ্চ ছিল যে ৭,০০০ মিটার, মানে ৭,০০০ মিটার পর্যন্ত ছিল। কিন্তু এই ৭,০০০ মিটারে গিয়েও আমি আমার সহপাঠীকে হারিয়েছি। সে মারা গিয়েছিল, স্প্যানিশ একজন মারা গিয়েছিল হিমলং অভিযানে, আমার টিমমেট মারা গিয়েছিল, একই অভিযানে আমরা ছিলাম। তো তখন আমি প্রথম মৃত্যুটা দেখি যে হিমালয়ের মৃত্যু। এর আগে ৬,০০০ মিটার অনেক করেছি, ৬,০০০ মিটার ছিল, অনেকবার আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, অনেক ঝুঁকিপূর্ণ জায়গা থেকে অনেকবার বেঁচে ফিরেছি। কিন্তু এভারেস্টটা এরকম একটা জায়গা, এমন একটা যেখানে দিনের পর দিন আমাদের খাবারের স্বল্পতা আছে, আমরা লিকুইড খাবার খেয়ে থাকতে হয়, ভারী খাবার খেতে পারি না। সেখানে অক্সিজেনের পরিমাণ কম, কম অক্সিজেনের মধ্যে দীর্ঘদিন থাকার কারণে আমাদের শরীরের যে শক্তি কমতে থাকে, আমাদের কাজ। তো ওইভাবে তো শারীরিক অবস্থা তো দুর্বল থাকে। কিন্তু যখন একটা ডেড বডি সামনে দেখি, যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই যে দড়িতে আমি বাঁধা আছি, সেই দড়িতে একটা ডেড বডি বাঁধা আছে, আমি তাকে এড়িয়ে ওপাশে চলে যাচ্ছি, পাশ কাটিয়ে চলে আমি সামনে এগিয়ে যাচ্ছি। সে সময় তো আমার মানসিক শক্তি যেটা আছে, যে এনার্জির কারণে আমি সামনের দিকে যাচ্ছি, সেই এনার্জিটাও কিন্তু তখন একদমই হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ক্যাম্প 4 থেকেই আমাদের ডেড জোন শুরু হয়ে যায়, ক্যাম্প 4-এর নিচ থেকেই ডেড জোন শুরু হয়। তো ডেড জোনে যাওয়ার পর থেকে যে তখন তো আমরা এমনিই তো বেঁচে থাকার একটা আকাঙ্ক্ষা থাকে যে আমরা বেঁচে ফিরতে হবে, তো সেই জায়গা থেকে যে ভয়। তারপর আমরা সাউথ সামিটে যদি যাই, সাউথের পথটা
সেখান থেকে আমরা হিলারি স্টেপের যে পথটা যেখান থেকে যাচ্ছি গিয়ে একদম চূড়া অবধি পর্যন্ত যাওয়াটা, সেই উচ্চতার চ্যালেঞ্জটা অন্যরকম। সেটা বলে ভাষায় বলে আমি বোঝাতে পারবো না। আমি জানি না অন্য পর্বত আরোহীরা সেটা বোঝাতে পারে কিনা, কিন্তু আমি সেটা পারবো না। পুরো জার্নিটাই তো আসলে মানে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে, কিন্তু সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতাটা আসলে কি, আপনি কি দেখলেন? মানে যেটা শুনেছেন আর গিয়ে যেটা দেখেছেন, আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই। আমার অভিযানটা আরো বেশি চ্যালেঞ্জিং ছিল। কারণ হলো, যেহেতু আমি আমার অভিযানটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করে নিয়েছি, যে আমি সি2 সামিট করছি, মানে কক্সবাজারের ইরানি সমুদ্র সৈকত থেকে হেঁটে আমি এভারেস্টের চূড়ায় যাচ্ছি। এই যে পথটা, এই পথটা আমার জন্য বেশি চ্যালেঞ্জিং আরো তৈরি করে দেয়। যেমন আমি যাবার পথে আমাকে যমুনা নদীটা সাঁতরাতে হয়, খরস্রোতা নদীটা সাঁতরাতে হয়। প্রায় 3 কিলোমিটার যমুনা নদী আমি সাঁতরিয়েছি। এই যে সাঁতরানোর সময়, আমরা যেদিন সাঁতরিয়েছি সেদিন 28 কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটেছি। হেঁটে গিয়ে সারাদিন শরীর ক্লান্ত করে তারপরে আমরা সাঁতার কাটতে নেমেছি বিকেল 4টায়। এবং সে সময় ভাটার সময় ছিল, এবং সেদিন প্রচণ্ড বৃষ্টিপাত ছিল এবং উইন্ডি ছিল, যে কারণে যমুনা নদীর ঢেউ ছিল, অনেক বড় বড় ঢেউ ছিল এবং প্রচণ্ড স্রোত ছিল। যেগুলো সাঁতরানোর সময় আমরা যখন যমুনা নদীর উত্তর পাশ থেকে শুরু করলাম, আমাদেরকে স্রোতে আরো 1 কিলোমিটার দূরে যমুনা নদী ব্রিজের নিচ দিয়ে নিয়ে আরো 1 কিলোমিটার দূরে নিয়ে আমাদেরকে তুলে গেল। এবং আমরা সেই পাকের মধ্যে, স্রোতের যে পাক, সেই পাকের মধ্যে পড়ে আমরা সেখান থেকে সার্ভাইভ করার চেষ্টা করছি। এই যে রাতের বেলায় রাত 8টা পর্যন্ত সাঁতার কাটছি অন্ধকারের মধ্যে, এইটা ছিল আরো চ্যালেঞ্জিং। মানে এই চ্যালেঞ্জিং হলো, আমি যখন সাঁতার কেটে উঠলাম তখন মনে হলো যে ইয়েস আই এম অ্যালাইভ, মানে বেঁচে আছি, এটা আনন্দের একটা বিষয়। তো তারপরে যখন পুরো পথটা হেঁটে গেলাম, বিভিন্ন অভিজ্ঞতা হলো এই পথে। যেহেতু গিয়ে 64 দিন পরে গিয়ে যখন বেস ক্যাম্পে পৌঁছালাম, 1372 কিলোমিটার পথ হেঁটে গিয়ে, এই পথটাই তো একটা বিশাল চ্যালেঞ্জের জায়গা, বিশেষ করে মানসিক চ্যালেঞ্জ। যে 64 দিন আগে ইনানি সি বিচে শুরু করেছি বাংলাদেশে, এবং 64 দিনের বেস ক্যাম্পে গিয়েছি। এই যে পুরো পথটা, প্রথম দিন আমার যে মানসিকতা রাখতে হয়েছে, এবং ঠিক শেষের দিন গিয়ে কিন্তু সেম মানসিকতা রাখতে হয়েছে। বেস ক্যাম্প থেকে শুরু হয় আমাদের মূল ক্লাইম্বিং এর অংশটা, অতি উচ্চতার যে ক্লাইম্বিংটা। কারণ বেস ক্যাম্পটা হলো 5364 মিটার উচ্চতায়, সেটা অতি উচ্চতায়, সেখানে অক্সিজেনের পরিমাণ কম, সেখান থেকেই আমাদের মানে বডিটাকে অ্যাডজাস্ট করাতে হয় ওই ওয়েদারের সাথে। তো তখন আমাদের ওই বারবার উপরে যেতে হয়, নামতে হয়, যেমন ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, আবার বেস ক্যাম্পে নেমে আসতে হয়, তারপর আবার কিছুদিন অপেক্ষা করতে হয়, পরে যেতে হয়। এই যে যাওয়া আসার পথ, সেখানে খুম্বুয়াইস ফলটা হলো একটা লেজেন্ডারি ভয়ঙ্কর একটা জায়গা, বিপজ্জনক জায়গা, যেখানে মৃত্যুটা মানে সবথেকে বেশি সংখ্যক মৃত্যু হয়ে থাকে মানুষের, বা দুর্ঘটনা ঘটে থাকে। তো ওই জায়গাটা হলো এমন একটা জায়গা, যে জায়গায় হয় না যে রাস্তাটা এমন একদম আনপ্রেডিক্টেবল, সেটা আমাদের রাতের বেলায় পার হতে হয়। বিশেষ করে ডেড জোনটা হলো ওই ক্যাম্প 4-এর কিছুটা নিচ থেকে, মানে ক্যাম্প 3-র উপর থেকেই শুরু হয়। সেই অংশটা তো এমনি নামই ডেড জোন, যেহেতু ওটা বুঝতেই পারছেন। তো সবকিছু মিলে এই অংশগুলোই বিপজ্জনক। শাকিল ভাই, আপনি বেড়ে ওঠা আমরা জানি যে অনেক সংগ্রামের মধ্য দিয়ে, অনেক প্রতিকূলতা পেরিয়ে আপনি আজকে শাকিল হয়েছেন। তো এই যে আপনার মধ্যে সেই গাজীপুরের গ্রামে থেকে এই যে হিমালয় চূড়া স্পর্শ করা বা এভারেস্ট সর্বোচ্চ শৃঙ্গে যাওয়া, এই স্বপ্ন আপনার ভিতরে গড়ে উঠলো কিভাবে? এটাকে আমি গ্রাম থেকে, আমি একটা ধান ক্ষেত থেকে বলি। তো আমি ধান ক্ষেত থেকে এভারেস্টের চূড়া বলি, কারণ আমি খুব এখন পর্যন্ত খুবই এখনো গর্ব সহকারে মানে গর্ব নিয়েই বলি যে আমি নিজে একজন কৃষক। কারণ হলো কৃষক বলতে এই কারণে, আমি এখনো ধান চাষ করি, আমি এখনো আমার নিজের ক্ষেতের ধানের চালের ভাত খাই। এই যে যাওয়ার এই জায়গাটা, উঠে বেড়ে আসার জায়গাটা, অনুপ্রেরণার জায়গা যেটা বললেন, আমি সবসময় স্পোর্টসের সাথে থাকতে চেয়েছি। যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, আমার দুরন্তপনা ছিল শৈশবেই। আমি প্রচুর পরিমাণে খেলাধুলা করি, মানে সারাদিন খেলাধুলা করেছি গ্রামে এমন কোনো মাঠ নেই আশেপাশে, এমন কোনো খোলা জায়গা নেই, যে জমির নেই যেখানে আমরা খেলাধুলা করিনি। তো যখন আমি জানলাম যে বাংলাদেশে এম এ মুহিত এবং নিশাত মজুমদার তারা যখন এভারেস্ট জয় করলেন, তো তখন জানতে পারলাম যে এই পর্বত আরোহণটা স্পোর্টস। এর আগে কিন্তু জানতাম না যে পর্বত আরোহণটা স্পোর্টস। তো তখন মনে হল পর্বত আরোহণ যদি স্পোর্টস হয়, আর এটা চ্যালেঞ্জিং স্পোর্টস, এটা প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়া, এর মধ্যে কোনো প্রতিযোগী অন্য কেউ না, নিজে। তো তখন আমার মনে হলো তাহলে আমি এই স্পোর্টসেই থাকবো। তো তখন আমি কিভাবে মুহিত ভাইয়ের সাথে দেখা করা যায়, কিভাবে ক্লাবের সদস্য হওয়া যায়, সেগুলো খোঁজাখুঁজি শুরু করি। তারপরে ভারতের নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং থেকে আমি পর্বত আরোহণের উপর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করি। তারপরে আমি নেপালে গিয়ে ক্লাবের পক্ষ থেকে গিয়ে
পর্বত আরোহণ শুরু করি, আবার 18তে উচ্চতর প্রশিক্ষণ নেই সেই একই প্রতিষ্ঠান থেকে। তো তারপরে আস্তে আস্তে পর্বত আরোহণ শুরু হয়। আর এভারেস্টটা হলো আমি মনে করি এটা পর্বত আরোহী যারা আছে এই স্পোর্টসের সাথে আছে তাদের সকলের মানে এভারেস্টটা হলো তাদের ওয়ার্ল্ড কাপ। আপনার কথা বললে অনেকে বলেছে হাঁটার কথা, হাঁটার প্রতি কি আপনার কোনো বিশেষ দুর্বলতা আছে? আপনি কেন হাঁটেন? মানে শুধু বললো যে ছেলেরা শুধু হাঁটে। হ্যাঁ, ছোটবেলায় যেহেতু গ্রামে বড় হয়েছে সবসময় হেঁটেই বেড়াতে হতো। তো আমি হেঁটেছিলাম কলকাতা থেকে ঢাকা পায়ে হেঁটেছিলাম 2013 সালে। সেটা আমার প্রথম জার্নি ছিল এবং লম্বা একটা পথ হাঁটার ছিল। 11 দিনই হেঁটেছিলাম। কলকাতা প্রেস ক্লাব থেকে ঢাকা শাহবাগ পর্যন্ত হেঁটেছিলাম। এরপর আমি গ্রেট হিমালয় ট্রেল হাঁটলাম, যেটা 1700 কিলোমিটার পথ। হিমালয়ের দুর্গম ট্রেল, যেটা সারা পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষ সফল হয়েছে। এবং আমি যে দীর্ঘ একটা পথ হাঁটলাম। তো এই কারণে আমাকে অনেকেই জিজ্ঞেস করে, আপনার মতো অনেকেই প্রশ্ন করে এই হাঁটার প্রতি আমার একটা দুর্বলতা আছে কিনা। হ্যাঁ, হাঁটার প্রতি দুর্বলতা আছে বলতে এই কারণেই যে আমি সবসময় হাঁটি। আমি ঢাকা শহরে প্রচুর হেঁটে বেড়াই। আমি মানুষকে একটা বার্তা দিতে চাই হেঁটে। সেটা হলো যে হাঁটাটা আমার নিজের জন্য, আমার শরীরের সুস্থতার জন্য। আমি যদি নিয়মিত হাঁটি আমি সুস্থ থাকবো। আমি শেষ প্রশ্নের দিকে চলে আসছি। আপনার বাবার স্বপ্ন ছিল আপনি এভারেস্টে চূড়ায় উঠবেন, সেই স্বপ্ন সত্যি করেছেন, কিন্তু বাবা সেটা দেখতে পারেননি। আপনার মাকে দেখছিলাম ওই দিন একটা প্রেস কনফারেন্সে, দেখে বললো যে আমার পাগলা আসছে। মানে এই বিষয়গুলো কতটা আপনাকে আপ্লুত করে আসলে বিষয়টা, আর বাবাকে কতটা স্মরণ করেন? আমার বাবা আমার এই অভিযানের ক্ষেত্রে, পর্বতারোহী হওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করেছে। যেমন পর্বতারোহণটা একটা ঝুঁকিপূর্ণ স্পোর্টস, যেখানে মৃত্যুটা যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো কিছু হতে পারে, অঙ্গহানি হতে পারে। কিন্তু আমার বাবা সবসময় আমাকে সাহস দিত এবং আমার বাবা তখন বলতো যে আমি কবে এভারেস্টে যাব। সে আমাকে খুব পোশাক করতো যে কবে এভারেস্টে যাব, কেন যাচ্ছি না। মানে এটা আমার সে নিয়মিতই করতো। কিন্তু দুঃখজনক এইটা, বাবাকে আমার সফলতা দেখাতে পারলাম না। কিন্তু তারপর আমার বাবার পরে আমার মা আমাকে উৎসাহ দেওয়া শুরু করলেন। যদি সে ভয়ে থাকেন সব সময়, আমি যখন অভিযানে থাকি তখন মা খুবই ভয়ে থাকে। এই যে সামিট করে আসার পরে আমার মা যখন আমার থেকে বেশি আনন্দিত, শুধু আমার মা না, আমার পুরো, হ্যাঁ, আমার পুরো গ্রামবাসী। আমি আমি ভাবিনি, আমি গ্রামে যখন ফিরে গেলাম, গত পরশুদিন আমি বাড়ি গিয়েছিলাম, গ্রামের প্রতিটা মানুষ উদযাপন করেছে এবং এই উদযাপনের মধ্যে কোনো মেকি কিছু ছিল না। তাদের একদম হৃদয়ের ভেতর থেকে আমাকে উদযাপন করেছে। হ্যাঁ, যে তাদের সন্তান অর্জনটা নিয়ে তাদেরই অর্জন, এই অর্জনটা তাদের। গ্রামের প্রতিটা মানুষ, নারী পুরুষ বৃদ্ধ সবাই সবাই নেচে গিয়ে আনন্দ করে সেই উদযাপনটা করেছে। আমাকে মানে আমি বাকরুদ্ধ। একটা স্বপ্ন তো অর্জন করা হলো, ধরা হলো, এখন কি স্বপ্ন দেখেন? এখন যদি বলতে যাই যে এভারেস্ট স্বপ্নটা পূরণ হয়েছে, এটা শেষ না, আমি এটাকে শুরু মনে করছি। সারা পৃথিবীতে অসংখ্য পর্বতচূড়া আছে, অনেক দুর্গম দুর্গম পর্বতচূড়া আছে, অনেক চ্যালেঞ্জিং পার্ট আছে। আমি সেইগুলোর দিকে এখন প্রস্তুতি নিচ্ছি। যতদিন শারীরিক শক্তি আছে, আশা করি শারীরিক এবং মানসিক দুটাই যতদিন আছে, আমি এই পর্বত আরোহণ স্পোর্টসটাকেই আঁকড়ে ধরে থাকতে চাই এবং আমি বাংলাদেশের সফলতা বয়ে আনতে চাই। বাংলাদেশের পতাকা পৃথিবীর দুর্গম দুর্গম পর্বতচূড়ায় উড়াতে চাই এবং আমি তরুণ প্রজন্মকে মানে নেগেটিভ অ্যাডভেঞ্চার ছেড়ে এই পজিটিভ অ্যাডভেঞ্চারের দিকে আসার জন্য তাদেরকে উৎসাহ দিতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই। আপনার ভবিষ্যৎ দুর্গম পর্বত আরোহীর জন্য, ভবিষ্যৎ যাত্রার জন্য শুভকামনা রইল। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সময় টিভিকেও ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ, আমাকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়ে আমার গল্পটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।